নমস্কার, আমি সম্বরণ। আজকে আপনাদেরকে বাংলার রাজনীতি নিয়ে বিজেপি কি পরিবর্তন হচ্ছে বিজেপির মধ্যে এবং বিজেপির বর্তমান যে পরিস্থিতি সেই নিয়ে বলবো। বিজেপিতে হাজারটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, কেউ শুভেন্দু লবির ছিল, কেউ দিলীপ লবির ছিল, কেউ সুকান্ত লবির ছিল, কিন্তু ফিলগুড পরিস্থিতিটা সৃষ্টি হলো দিলীপ ঘোষের কথায়। দিলীপ ঘোষকে আগের দিন সাংবাদিকরা প্রশ্ন করেন যে শুভেন্দু অধিকারী যদি দলের সভাপতি হয়, বিজেপির রাজ্য সভাপতি হয়, তাহলে উনি কেমন ভাবে দেখবেন। দিলীপ ঘোষ তার সোজাসাপটা ভাষায় একটাই কথা বলল, যে সভাপতি হবে তাকে কাজ করে দেখাতে হবে, মুখে ডায়লগ দিলে হবে না, তাকে ফলাফল দিতে হবে। হ্যাঁ, অবশ্যই 19 সালে যখন বিজেপির ভালো রেজাল্ট হয়েছিল তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল, কিন্তু এখন বর্তমানে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যে বিজেপির মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে ক্রেজ, এমনকি শুভেন্দু অধিকারী সারা ভারতবর্ষের মধ্যে স্টার ক্যাম্পেনার হিসাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যে মহারাষ্ট্র ইলেকশন গেল, হরিয়ানা নির্বাচন গেল, তারপরে আমাদের ঝাড়খণ্ড নির্বাচন গেল, এই সব জায়গায় যে পারফরমেন্স দেখিয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু একটা প্রবাসীদের মধ্যে একটা জায়গা করে দিয়েছে। এবং বর্তমানে বিরোধী নেতা হিসাবে শুভেন্দু অধিকারীর যা পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু সাধারণ বাঙালিদের মধ্যে প্রচন্ডভাবে দাগ কেটেছে। সামনে বিজেপির যে দিন আসছে, সেই দিন কিন্তু একটা ফিল গুড পরিস্থিতির দিন আসছে। কারণ নেক্সট ইয়ারে মানে 2025 পড়ার সাথে সাথে বিজেপিতে যা স্কোপ আসবে, সেই স্কোপ গুলো যদি বিজেপি ঠিকভাবে মেনটেন করতে পারে বা সেরকম ভাবে এগোতে পারে, তাহলে কিন্তু বিজেপির 2026-এ বেঙ্গলের মস্তদে বসা সময়ের অপেক্ষা। কিন্তু সেটা কিরম ভাবে হবে আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জিকে অলরেডি ইডি চার্জশিট দিতে শুরু করে দিয়েছে, এমনকি সেখানে অভিষেক ব্যানার্জিকে ইডি যে কোনো দিন কিন্তু দিল্লিতে রাখতে পারে। এবং শুধু তাই নয়, আপনাদের একটা ভেতরের কথা বলে যাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বিজেপিতে জয়েন করতে পারে। এবং শুধু অধীর রঞ্জন চৌধুরী নয়, তন্ময় ভট্টাচার্য, সিপিএম এর যে তন্ময় ভট্টাচার্য, সেও কিন্তু বিজেপিতে জয়েন করতে পারে। এমনকি নরেন্দ্র মোদীর যে সবকা সাথ সবকা বিকাশের যেই নাড়া, সেই নাড়াকে শুভেন্দু অধিকারী কন্ডেম করে বলেছিল, ইয়ে সবকা সাথ সবকা বিকাশ ছোড় দো, जो हमारा साथ हम उनका साथ। এই স্লোগান এবং যোগী আদিত্যনাথের যে স্লোগান, जो बांटेंगे तो काटेंगे, এমনকি লাস্টে নরেন্দ্র মোদী সেই কথা, এক রहोगे तो सेफ रहोगे, এই যে তিনটে স্লোগান, এই স্লোগান তিনটে কিন্তু আগামী দিন ভারতবর্ষের হিন্দুদের ইউনাইটেড করে পথ চলা এবং হিন্দুদের ইউনাইটেড করে যে ভোট, সেটা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কমিটেড হবে। হিন্দু ভোট অলরেডি 39% ভোট পশ্চিমবঙ্গে আছে, দরকার মাত্র 4% ভোট। এই 4% ভোট যেই সব হিন্দুরা বাংলাদেশের ঘটনা দেখে তাদের মনে যে কষ্ট বা গ্লানি এসছে, এবং তারা কিন্তু চাইবে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ঘটনা ঘটে গেছে, সন্দেশখালীতে যে ঘটনা ঘটে গেছে, তারপরে কিন্তু তাদের মধ্যে একটা প্রভাব পড়েছে। রাজনীতি তো থাকবেই। অভয়াকে নিয়ে যে রাজনীতি হলো, অভয়াকে নিয়ে কিন্তু কোনো টুপিধারী লোক রাস্তায় নেমে আন্দোলন করেনি, সেখানে নিপাট হিন্দু বাঙালি নন বেঙ্গলি তারা রাস্তায় নেমেছিল অভয়ার জন্য। যে অভয়ার জায়গাটাকে এতটাই বিপ্লব এসেছিল, অভয়ার জায়গা স্বাধীনতার পরে অত বড় বিপ্লব আসেনি, কিন্তু সেখানেও দেখা গেল রাজনীতির ব্যাপার হয়ে গেল। ডাক্তাররাও রাজনীতি করা শুরু করলো তাদের নির্বাচন নিয়ে, এমনকি আরবান নকশালিজম থেকে শুরু করে আলুর মতো ছেলেরা যারা স্বপ্ননীল মার্ডার কেসের সাথে যুক্ত, তাদেরকে দেখা যাচ্ছে এই ধর্ণা মঞ্চে, এই অনশন মঞ্চে। এবার শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের কথাতে বিজেপি কিন্তু আরো এনকারেজ হবে এবং এর মধ্যে চার্জড আপ হবে। এবং শুধু তাই নয়, অভয়ের বাবা মা কিন্তু একটা জায়গা বুঝে গেছে, যেই থাকুক শুভেন্দু অধিকারী আলটিমেট, তাই তিনি বিধানসভায় এসে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করছে। এবং কিছু সংখ্যক ডাক্তার চায় যে অভয়ের এই যে সিবিআই যে তদন্ত করছে, অভয়ের সঠিক বিচার পাক। কিন্তু তো দেখাই গেল মাহাতোদের ব্যাপার, হ্যাঁ, যারা মানে এসইউসিআই সাথে যুক্ত, তারপরে ওই যে আর্টিস্ট যে লোহার রডের সিমেন্টের অ্যাড করছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখন শুভেন্দু অধিকারী হচ্ছে ভরসা। শুভেন্দু অধিকারীর কাছে অভয়ের বাবা মা আসছে, যে বারবার অভয়ের বাবা মা একটাই কথা বলছে, তুমি আমার মেয়েকে বোন বলেছো, তুমি আমার মেয়ের বিচার এনে দেবে। এবং ওনারা ওন কেস করছে সুপ্রিম কোর্টে। এবং আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিরকম ভাবে কেসটা নিল না। এবং সোজা কথা, যে অভয়ের যারা বর্তমান উকিল যে ছিল, যে বৃন্দা গ্রোভারও কিন্তু এই কেসটা হঠাৎ করে সরে গেল। কেন? অভয়ের বাবা মা একটু প্রশ্ন করেছিল যে আমার মেয়ের
কি হচ্ছে? একজন যার মেয়ের, যে মেয়ে হারিয়েছে, সে কি প্রশ্ন করতে পারে না বৃন্দা গ্রোভারকে যে আমার মেয়ের কেসটা কোন দিকে যাচ্ছে? কিন্তু সেই যখন বলার পরে বৃন্দা গ্রোভারও তার উপর রেগে গেল এবং কি তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। আরে বিনা পয়সায় কেস লড়ছে বলে তো মাথা কিনে নেয়নি। অভয়ার কেসটা সারা বিশ্বে চলেছে, তার জন্যই তো আপনারা কেস করতেছেন, আপনাদের মান সম্মানের জন্য, আপনাদের নাম হবে বলে। তার জন্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলা হয়েছিল আপনি হাইকোর্টটা দেখেন, সুপ্রিম কোর্টটা অন্য কেউ দেখবেন, ব্যাস করলো না। তো এখন বিষয়টা হচ্ছে ডাক্তারদের আন্দোলন থেকে অভয়ের বাবা মা বুঝে গেছে যে এখানে কি ঘটনা ঘটেছে, এমনকি নিজেদের ধর্ণা মঞ্চে, বাড়ির সামনে যখন পুজোর সময় ধর্ণা মঞ্চ করলো তখন কিন্তু সবাইকে তারা অ্যালাউ করেছেন। কিন্তু আরবান নকশালজুলরা কি বললো, বিজেপি ছাড়া যেন এখানে সবাই আছে, অগ্নিমিত্রা পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো কত রকম অপমান করা হয়েছে। কিন্তু এখন বর্তমানে বাঙালি সমাজ, হিন্দু সমাজ পশ্চিমবঙ্গের বেলডাঙ্গাকে দেখার পরে, বাংলাদেশকে দেখার পরে তাদের কিন্তু একটা জায়গা কিন্তু মনে আসছে যে বিজেপি ছাড়া কোনো গতি নেই পশ্চিমবঙ্গে। তাই বিজেপির ফিলগুড পরিস্থিতি আসছে এবং আপনারা আগামী দিন দেখবেন কি হচ্ছে। এছাড়াও আপনাদের বলে দিন, 26,000 চাকরি, 26,000 শিক্ষকের চাকরি কিন্তু যাবে, সেখানে ভালোরও চাকরি যাবে, মন্দরও চাকরি যাবে। খারাপ লাগছে কি, ভালোদের চাকরিটা যাবে। এই যে এর পেছনে যে মাথা, যে আরএস এর যে মাথা ছিল, এই আরএসএস এর মাথা নিয়ে শিক্ষা দপ্তরের মধ্যে জড়িয়ে গেল এবং জড়িয়ে গিয়ে তারা এমন একটা ঘটনা করলো, ভালোর সাথে খারাপদের নিয়ে গেল। যোগ্যরা তো গেলই, বঞ্চিত হলোই, এবং অযোগ্যরাও বঞ্চিত হলো। অযোগ্যরা জমি বেচে, বাড়ি বেচে তারা কোনো নেতাকে টাকা দিয়েছে, কিন্তু এরা কিন্তু, যোগ্যরা তো মমতা ব্যানার্জি বাড়ির সামনে ধর্ণা দিতে যাবেই, অযোগ্যরাও তাদের জমি বাড়ি বেচার টাকা কিন্তু কালীঘাটে যাবে টাকা আনতে। তো তাই আজকে আপনাদের এইটুকুই বলেই বললাম যে বিজেপির সামনে কিন্তু অনেক স্কোপ আছে, দলবাজি বন্ধ করে আগে কি করে 2026-এর সংগঠনকে জোড়া লাগানো যায় এবং সংগঠনকে চাগানো যায় সেই নিয়ে এগিয়ে যাওয়াই ভালো। নমস্কার, সবাই ভালো থাকবেন,